জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যর্পণের শুরু হবে জানালো প্রেস সচিব। এদিকে তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করছেন দুই উপদেষ্টা, অংশ নেবেন নির্বাচনে। আরও জানাবো শেখ হাসিনার পক্ষে লড়ার সিদ্ধান্ত পাল্টালেন আইনজীবী পান্না। এদিকে হাসিনা কামালের কারাদণ্ড বাড়াতে আপিল করবে প্রসিকিউশন। সব শেষে জানিয়ে দিব ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্য ছুরিকাঘাতে যুবক নিহত। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যর্পণের শুরু হবে জানালো প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই মাসের গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। তবে সেই প্রত্যর্পণের শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। এই স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, তিনি বিশ্বাস করেন জুলাইয়ের ঘটনাবলীর অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতৃত্বকে একদিন বাংলাদেশের আদালতের মুখোমুখি হতে হবে। ভারত এরই মধ্যে হাসিনার প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করছে। প্রেস সচিব লিখেছেন, আমরা জানি হাসিনার শক্তিশালী সমর্থক রয়েছে, তবুও আমি ক্রমেই আরও দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেছি যে আসাদুজ্জামান খান কামাল, যিনি ঢাকার কসাই হিসেবে পরিচিত, খুব শিগগির বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যর্পিত হবেন। হাসিনার প্রায় 16 বছরের শাসনামলে সংঘটিত অপরাধগুলো সম্পর্কে যতদিন যাচ্ছে ততই আলো পড়ছে এবং সেই সঙ্গে গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা বৈশ্বিক গণমাধ্যমের আরও বেশি মনোযোগ পাবে। শফিকুল আলম আরও লেখেন, কামাল এবং অন্য আওয়ামী লীগের নেতারা যত অর্থই ব্যয় করুক না কেন, চিরদিন দায় এড়ানো সম্ভব হবে না। আমরা জাতি হিসেবে যদি জুলাইয়ের গণহত্যার শিকারদের জন্য এবং হাসিনা আমলে সংঘটিত সব মানবতা বিরোধী লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে দৃঢ় ও মনোনিবেশ করতে পারি, তবে যারা এসব ঘটনার জন্য দায়ী তাদের পক্ষে পরিণতি এড়িয়ে যাওয়া দিন দিন আরও কঠিন হয়ে উঠবে। তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করছেন দুই উপদেষ্টা, অংশ নেবেন নির্বাচনে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী সপ্তাহে উপদেষ্টা পরিষদের 2 জন সদস্য পদত্যাগ করতে যাচ্ছেন। তারা হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। নির্বাচনে অংশ নিতে তারা তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন। এই পদত্যাগকে কেন্দ্র করে উপদেষ্টা পরিষদের নতুন মুখ দেখা যেতে পারে। সরকার ও রাজনৈতিক সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, মাহফুজ ও আসিফের পদত্যাগের বিষয়টি ইতিমধ্যে মৌখিকভাবে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে, তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন। পদত্যাগের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকরা জানতে চাইলে জবাবে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, পদত্যাগ করেই নির্বাচন করবেন। তার ভাষ্য, এমন কোনো আইন নেই যে উপদেষ্টা হলে নির্বাচন করা যাবে না, তবে নীতিগত কারণে উপদেষ্টা হিসেবে নির্বাচন করা ঠিক হবে না। কোন দল থেকে নির্বাচন করবেন তা এখনও ঠিক করেনি বলে উল্লেখ করেছেন তিনি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভোটার ছিলেন কুমিল্লার। সম্প্রতি তিনি ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা 10 আসনের ভোটার হয়েছেন। এরপর থেকেই গুঞ্জন রয়েছে তিনি হয়তো এই আসন থেকে নির্বাচন করবেন। বিএনপি এই আসনে কোনো প্রার্থী এখনও ঘোষণা করেননি। শেখ হাসিনার পক্ষে লড়ার সিদ্ধান্ত পাল্টালেন আইনজীবী পান্না। মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পক্ষে আদালতে না লড়ার ঘোষণা দিয়েছেন আইনজীবী জেডাই খান পান্না। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিওতে বার্তায় তিনি এ ঘোষণা দেন। জেডাই খান পান্না বলেন, যে আদালতের উপর শেখ হাসিনার আস্থা নেই সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না। আমি এই ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি জানলাম। রাষ্ট্র আমাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে যে নিয়োগ দিয়েছে তার ফরমাল চিঠি এখনো পাইনি। চিঠি পেলে আমি ফরমাল ওয়েতে পদত্যাগের বিষয়টি জানাবো। তিনি আরও বলেন, সম্প্রতি আমার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে, আমি এ মামলায় তার পক্ষে লড়ব। হাসিনা কামালের কারাদণ্ড বাড়াতে আপিল করবে প্রসিকিউশন। 24-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও দণ্ডিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে এ তথ্য জানান প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম। তিনি বলেন, গত 17 নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল 1। এ রায়ে
রায়ের পূর্ণাঙ্গ কপি আমরা পেয়েছি। এতে একটি অভিযোগে শেখ হাসিনা ও কামালকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, আরেকটি অভিযোগে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। আমরা রায় পর্যবেক্ষণ করছি, তবে আমৃত্যু কারাদণ্ডের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করানোর জন্য আপিল করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি আমরা। কবে আপিল করা হবে জানতে চাইলে তামিম বলেন, রায় ঘোষণার 30 দিনের মধ্যে আপিল করতে হয়, তাই আমরা এর মধ্যেই করব। এর আগে গত 17 নভেম্বর শেখ হাসিনা ও কামালকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সেই সঙ্গে দেশে থাকা তাদের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়। এছাড়া 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন। এর ঠিক 9 দিন পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন ট্রাইব্যুনাল, যার ফলে আগামী 30 দিনের মধ্যে হাসিনা, কামাল ও মামুনকে আপিল করতে হবে। এ মামলায় 3 আসামির বিরুদ্ধে 5টি অভিযোগ আনে প্রসিকিউশন, কিন্তু রায়ে 2টি অভিযোগে 6টি ঘটনা আনেন ট্রাইব্যুনাল 1। এর মধ্যে অভিযোগ 1-এ 3টি ঘটনা আনা হয়। এর মাধ্যমে 2024 সালের 14 জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের রাজাকার বলে উস্কানিমূলক বক্তব্য দেয়া। দ্বিতীয়ত, ওই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনে আন্দোলনকারীদের রাজাকার বলে ফাঁসি দেবেন বলে উস্কানি ও আদেশ। এছাড়া অপরাধ সংগঠনে আসামিরা নিজেদের অধীনস্থদের কোনো বাধা দেননি। তৃতীয়ত, এরই ফলশ্রুতিতে রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা করে পুলিশ। এসব অপরাধে শেখ হাসিনা ও কামালের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। 2 নম্বর অভিযোগেও 3টি ঘটনা আনেন ট্রাইব্যুনাল। 1 নম্বর, 2024 সালের 18 জুলাই শেখ হাসিনার সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর ফোনালাপ পাওয়া যায়। এসব কথোপকথনে ড্রোনের মাধ্যমে আন্দোলনকারীদের অবস্থান নির্ণয়, ছাত্র জনতাকে হেলিকপ্টার ও মরণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। এই অপরাধ সংগঠনে অধীনস্থদের কোনো বাধা দেননি আসামিরা, যার ফলে একই বছরের 5 অগাস্টে সানখারপুলে 6 জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা করে পুলিশ, যা এ অভিযোগে ঘটনা 2 নম্বর। 3 নম্বর ঘটনা, ওই দিন তথা 5 অগাস্টে সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া হয়। এসব অপরাধে হাসিনা, কামালের মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবক নিহত। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত হয়েছেন মুক্তার মিয়া নামের এক যুবক। বৃহস্পতিবার দুপুরে চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত মুক্তার মিয়া কাঁঠালকান্দি গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই কচুয়া গ্রামের এক তরুণীর সঙ্গে মুক্তারের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে 2 পরিবারে টানাপোড়েন শুরু হয়। ছেলের পরিবার বিয়ের প্রস্তাব দিলেও মেয়ের পরিবার তা প্রত্যাখ্যান করে। এরপর থেকেই 2 পক্ষের সম্পর্কে উত্তেজনা বিরাজ করছিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে মুক্তার একটি অটোরিকশায় চাতলপাড় বাজার থেকে কচুয়া যাচ্ছিলেন। পথিমধ্যে গ্রামে ঢোকার মুখে তার অটো থামিয়ে দেন কয়েকজন যুবক। এরপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। মুহূর্তের মধ্যেই হাত, পা ও পেটে একাধিক আঘাতে মুক্তার রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।